আজকের পডকা অনুষ্ঠানে আমার সামনে যিনি বসে আছেন তার সামনে বসে আমার বেশ অবাকই লাগছে, আর মনে হচ্ছে যে আমি কি নিজেকে চিমটি কেটে দেখবো যে আমি সত্যি দেখছি কি না। কারণ আমি সাংবাদিক জীবনে বেশ কিছু ইয়াং ব্রাইট মুখের সাক্ষাৎ পেয়েছি, এবং তারা যখন আমার চেয়ে বয়সে অনেক কম দেখেছি তখন আরও বেশি উৎসাহ লেগেছে, মনে হচ্ছে বাহ দারুণ। তো সেরকমই একজন মুখ, সে হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে এমনভাবে এখন খবরে এবং নির্বাচনে, যে আমার মনে হলো আজকের এই পডকা যে এপিসোডগুলো চলছে তাতে তাকে খড়দহ কেন্দ্রের প্রার্থী সে দেবদীপ পুরোহিতকে এখানে না আনলে আমার মনে হয় আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তাদের অনেকেরই মনে হবে ব্যাপারটা বোধহয় অসম্পূর্ণ থেকে গেল। সো ওয়েলকাম দেবদীপ। থ্যাংক ইউ গৌতম দা। মানে ভেরি সিমিলার কাইন্ড অফ ফিলিংস, সেম পিঞ্চ। যে আমিও নিজেকে চিমটি কেটে দেখছি যে গৌতম ভট্টাচার্য, যার খেলার খুচরো খবর দেশে পড়া থেকে, মানে আই ইউজ টু আইডিয়ালাইজ। সেই সময় তুমি জন্মাওনি খেলা খুচরো? না, আমি তখন খুব ছোট ছিলাম। আমার বাড়িতে দেশ আসতো, দেশ নিয়ে আমার আর আমার দিদির মধ্যে টানাটানি হতো। দিদি তখন ওই বড়দের গল্পগুলো পড়তো, আর আমি ওই এক পাতার অরণ্যদেব আসতো আর খেলার খুচরো খবর, তো কে আগে পড়বে আর কি। তো আমি খেলার খুচরো খবর থেকে আমি গৌতম ভট্টাচার্য এই বাইলাইনটা আমি খুব ভালো করে চিনি। তারপর তো যাই হোক, এখন আমরা যাকে নিয়ে আলোচনা করব তার নাম দেবদীপ পুরোহিত। এবং দেবদীপ পুরোহিত, ফার্স্টলি আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে তোমার জ্যোতিষী কে? আমার কোনো জ্যোতিষী নেই। হাতে ঘড়ি পাশাটা রাখা, হাতে একটা বাধা আছে, এটা কি? এগুলো তো সব ওই নির্বাচনের সময় আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, পুজো দিতে হয়, এবং শীতলা পুজো ফেজ ছিল, তো আমি বিভিন্ন জায়গায় আমাদের কেন্দ্রে যখন যাচ্ছি, তো দিদিরা, বয়স্করা, ঠাকুরমশাইরা হাতে বেঁধে দিচ্ছেন, আমি রেখে দিচ্ছি। এই জিনিসটা আমার ভালো লাগে। আমাদের এখন কাউকে রিফিউজ করলে একটা ভোট চলে যেতে পারে। না, রিফিউজের ব্যাপার না, আমার এই জিনিসটা বেশ ভালো লাগে। এবং আমার এই রাখির পরে আমার দিদি রাখি পরানোর পরে এটাও পরিয়ে দিত, এবং আমি হাতে এটা রাখতে পছন্দ করি আর কি। সো আই ডোন্ট হ্যাভ মাচ অফ এ প্রবলেম। আমি এই জন্য বলছি যে আমি দেবদীপ পুরোহিতের লাস্ট 1-1.5 বছরের যে মানে যেভাবে শুনেছি আর কি, যেভাবে 1-1.5 বছরের সিভিটা যেভাবে গেছে, তাতে প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, যে দেবদীপ পুরোহিত টেলিগ্রাফ কাগজে কাজ করতেন। তারপর উনি একটা নির্দিষ্ট অ্যাসাইনমেন্টে দীঘা যেতে চেয়েছিলেন কাভার করার জন্য মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান। কর্তৃপক্ষের মনে হয়েছিল যে না, এটা উনি যাবেন না, এবং ওকে তারপর ইভেনচুয়ালি বোধহয়, আমি যা শুনেছি, প্লিজ কারেক্ট মি এগেন ইফ আই এম রং, তারপরে তাকে বিজনেস ডিপার্টমেন্টে বদলি করা হয় হেড হিসেবে। তার মনে হয়েছিল যে না, এটা তার ন্যায্য অ্যাসাইনমেন্ট, তিনি কেন যাবেন না। তিনি সেই চাকরি ছেড়ে দেন। তারপরে তাকে পরে দেখা যায় যে নবান্নতে ইনফরমেশন ব্রডকাস্টিংয়ের একজন খুব সিনিয়র অফিসার হিসেবে। তারপরে হঠাৎ করে এই নির্বাচন। সো উইদিন আ স্প্যান অফ বোধহয় 1 থেকে 1.5 বছর লাইফটা হ্যাজ টেকেন অ্যান আপসাইড টার্ন। মানে ভাবাই যায় না। আমরা এখন যেসব আইপিএলে শুনি যে একজন বসেছিল এখানে পাটনার প্রত্যন্ত গ্রামে, হঠাৎ করে তার কাছে ফোন এলো এইখানে চলে আয়, তারপর সেখান থেকে সে চলে এলো আইপিএলের মঞ্চে। এটাও যেন একটা আইপিএল স্টোরি। মানে ইউ হ্যাভ দিস গ্রেট ফ্লেয়ার, মানে যে কোনো জিনিসতে একটা স্টোরি স্পিন করার, বাট ইটস সামথিং ভেরি, আমি এটাকে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখি না। আমার ক্ষেত্রে ইয়েস, আই ওয়াজ ওয়ার্কিং উইথ এ নিউজ পেপার, দেয়ার ওয়্যার কিছু ডেভেলপমেন্টস হয়। তুমি যে ক্রোনোলজি বা যেগুলো বললেন, দে আর নট নেসেসারিলি অল রাইট, বাট এগেন ওগুলো আলোচনা করে কোনো লাভ নেই, বিকজ পাস্ট ইজ পাস্ট, আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দেম। তারপর হ্যাঁ, আমি চাকরিটা ছেড়ে দিয়ে আমি বেসিক যে ফিল্ডের ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্টের, সেটার একটা অফারও আমার ছিল, বম্বে যাওয়ার একটা ব্যাপার ছিল, বাট ফাইনালি আমি সেটা যাই না। And obviously I was working with the Chief Minister, INCA ডিপার্টমেন্টে attached to the Chief Minister's office. তারপরে ইলেকশনের আগে মানে আমাকে নমিনেশন দেওয়া হলো, আমি ভাবলাম যে মানে এটার সঙ্গে আইপিএলের মানে আইপিএলের এই কারণেই বলছি যে ধরো তুমি পার্টনার, তুমি বৈভবের কথা বলছো,
মানে ওরা ছোটবেলা থেকেই ওটার কথা ভেবেছে, দে ওয়ার ওয়ার্কিং টুয়ার্ডস ইট। আই ওয়াজ নট ওয়ার্কিং টুয়ার্ডস এনিথিং লাইক দিস হঠাৎ করে একটা আরো স্ট্রেঞ্জ, আমাকে একটা প্রস্তাব দেওয়া হলো এবং আমি আই অ্যাকসেপ্টেড ইট। মানে ধরো উইদিন এ স্প্যান অফ বোধহয় 6 মাসে দুটো প্রস্তাব দেওয়া হলো, দুটোই অ্যাকসেপ্টেড, দুটোই তোমার সো কল্ড কমফর্ট এরিয়ার বাইরে। সেটা তো হ্যাঁ, মানে তুমি এটা বলতেই পারো আমি যা করছিলাম সেটার বাইরে। এখন সেটা কমফর্ট এরিয়া না ডিসকমফর্ট এরিয়া সেই প্রশ্নে না হয় নাই ঢুকলাম। ওকে, এই ইলেকশনটা, আমি রাজনৈতিকভাবে রাজনৈতিক সাংবাদিক নই, রেগুলারলি 365 রাজনীতি লিখি না, তাও আই ফিল এক্সট্রিমলি এক্সাইটেড। এবং এই সময় যারা রাজনৈতিক সাংবাদিক তাদের একটা অ্যাড্রিনালিন সিক্রেশন হয়, মানে এটাই তো খেলা। এবং স্পেশালি এবারে যেটা 2021-কেও ছাড়িয়ে গেছে, দেবদীপ পুরোহিত দ্য জার্নালিস্ট, isn't he crying inside, deep inside? নট এট অল, নট এট অল। মানে এটা হচ্ছে যে ব্যাপারটা যে তোমায় এর উত্তরটা দিই, মানে ধরো তুমি তো শুধু ক্রীড়া সাংবাদিকই না, তুমি এন্টারটেইনমেন্ট নিয়ে তুমি এত লিখেছো, ইউ হ্যাভ রিভিউড সিনেমা। তো এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে তোমার সিনেমা দেখতে ভালো লাগে, কিন্তু তুমি একটা ধরো সিনেমায় তোমাকে করার একটা সুযোগ পেলে আর কি। সো ওয়েন তুমি যখন ওটা করার সুযোগ পেয়েছো তখন তুমি তোমার রিভিউ লেখার কোনো ইচ্ছেটা থাকে না। বাট ইয়েস, আই এম এ নিউজ জাঙ্কি। আমার যেটা আমার সমস্যাটা যেটা হয় যে মানে আমি এটা বলি, আমার বাড়িতে আমার 10খানা কাগজ আমি সবসময় নিয়েছি, আমি কিন্তু এখন আমি পড়তে পারি না। আই ডোন্ট হ্যাভ দ্য টাইম, ইউনো। আমি পিঙ্ক পেপারসও পড়তে খুব ভালোবাসি, বিকজ বিজনেস ইজ সামথিং দ্যাট কামস ভেরি ন্যাচারালি টু মি। কিন্তু আমার ওই পড়ার সময়টা হয় না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে টুথব্রাশটা মুখে নিয়ে আমি কাগজ দেখতাম, আমি ফোনটা তারপরে দেখতাম। এখন আমি ঘুম থেকে উঠে আমি ফোনটা দেখি 40-50টা মেসেজ, ইউনো। তো ওইটা কোথায় জীবনে কিছু পরিবর্তন। হোয়াট আই এম মিসিং ইজ ওই যে ডেভেলপমেন্টসগুলো হচ্ছে রিয়েল টাইমে জার্নালিস্টদের কাছে, যেটা সব থেকে বড় অ্যাড্রিনালিন, নিউজ জাঙ্কি। তো ওইটা সবসময় আমি জানতে পারি না। ধরো আমি প্রচারে বেরিয়েছি, ফোনটা আমার কাছে থাকে না সবসময়। তো তখন মানে কি হচ্ছে না হচ্ছে আমাদের তো প্রতি মুহূর্তে জানাটা হ্যাড বিকাম পার্ট অফ এ সিস্টেম, সেটা আমি মিস করি। এখানে এই মাঝরাত্রিরে আমার কাছে কোন লোকটা এসছে, জার্নালিস্টটা এসছে না পলিটিশিয়ানটা এসছে? এটা গৌতম ভট্টাচার্য এর একজন ফ্যান এসছে, আদারওয়াইজ আমাকে অনেকেই মানে দেখো আমাকে তুমি ইন্টারভিউ করতে বলেছো, মানে দ্যাটস এ হিউজ হাই ফর মি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাকে বেশ কিছু জায়গায়, যেহেতু আমি তো কেউ না, আমি তো নিমিত্ত মাত্র। তুমি হচ্ছে তৃণমূলের এখন ব্রাইট ইয়াং ফেস, না, একমাত্র ক্যান্ডিডেট যে জিন্স পরে সাথে শার্ট পরে যে ক্যাম্পেনিং করছে। জিন্স পরে আমি কাউকে দেখিনি আর করতে। আমি জানি না, আমি অতটা, দেখো আমি চিরকাল মানে তোমার আমার ট্রেনিং যে স্কুলে, সেখানে উই হ্যাভ অলওয়েজ টোল্ড দ্যাট দ্য কন্টেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ফর্ম, ইউনো। সো কে জিন্স পরে আছে না পরে আছে সেই প্রশ্নে না হয় নাই গেলাম। আমার ক্ষেত্রে মানে আমাকে কেন ইন্টারভিউ করবে? আমি জাস্ট নিমিত্ত মাত্র, মানে যে কেউ প্রার্থী হতে পারতো খর্দা থেকে। আমি এই যে কথাগুলো নিমিত্ত মাত্র, আমি কেউ নেই, এগুলো আইপ্যাকের না তোমার নিজের? বিশ্বাস করো, দেখো তুমি তো অনেকদিন ধরে আমাকে চেনো, তুমি ইন্ট্রোডিউস করালে আমাকে, আবার সেটা শুনে ভালো লেগেছে যে ব্রাইট ইয়াং জার্নালিস্ট ছিলাম, তোমার ভালো লাগতো। মানে ডু ইউ থিঙ্ক দ্যাট অ্যাট দ্য এজ অফ 51-52 সামওয়ান উড বি রাইটিং দ্য স্ক্রিপ্ট ফর মি? মানে যখন আমি তোমাকে মিট করছি, নট রিয়েলি অ্যাকচুয়ালি। মানে অনেক কিছুই মনে হয় দূর থেকে দেখলে যে এভরিথিং ইজ স্ক্রিপ্টেড, বাট দ্য থিং ইজ, ইউনো, মানে 7-8টা যখন কাটছি আমি নিজেই কাটছি, কিন্তু প্রাইমারি অনেকে there is a system in place, but that facilitates, it doesn't stifle you down. ওকে, অনেকের আমরা দেখছি একটা তৃণমূলের মধ্যে, একটা তৃণমূলের ড্রেসিং রুমে একটা তর্ক, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে দেখতে পাচ্ছি যে এই দুটো তর্ক। একটা তর্ক হচ্ছে যে আগের আইপ্যাকটা যতটা ভালো ছিল এবারের আইপ্যাক কি ততটা ভালো। সেকেন্ড হচ্ছে যে এই আইপ্যাকের কি আদৌ কোনো টিউটরিংয়ের দরকার ছিল? কারণ তৃণমূল অনেক বেশি ন্যাচারাল ফ্ল্যামবয়েন্স, ন্যাচারালি এতে চলে, সেখানে কি আদৌ দরকার ছিল? এই যে ড্রেসিং রুমের মধ্যে তর্ক, এটা কি তোমার কানে আসে? আমি জানি তুমি এক্ষুনি বলবে এগুলো আমি কিছু জানিই না। মানে আমার উত্তরটা তুমি দিলে, এটার তুমি একটা উত্তর দিলে, কিন্তু মোর ইম্পর্টেন্ট উত্তরটা আমার কাছে হচ্ছে যে মানে আই এম নট বদার্ড অ্যাবাউট দিস থিংস, ইউনো, বিকজ আমি এই সিস্টেমটায়, এই ইকোসিস্টেমটায়
আমি ঢুকেছি মানে 34-35 দিন হয়েছে। সো আমার এগুলো জানার কথাও না, আমার কাছে একটাই ম্যান্ডেট আছে, সেটা হচ্ছে তুমি যাও খড়দায়, ইউ হ্যাভ টু রিচ আউট টু ইচ অ্যান্ড এভরি ভোটার এবং ইলেকশনটা জিততে হবে, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আমার ট্রেনিংটাও এরকম, তুমিও আমায় দেখেছো যে আমি সাংবাদিকতা করার ক্ষেত্রেও দেখেছি, এটা প্লিজ অ্যালাউ মি দ্য আনসার, যে লোকে প্রচুর আলোচনা করে। আমি চিরকালই এমন একজন না, আমি অত আলোচনায় আই হ্যাভ নেভার বিন ইন্টারেস্টেড ইন যে আগেরটা না পরেরটা এই। আমি আমার ফেলো জার্নালিস্টদের দেখেছি, মানে ইনস্টেড অফ রাইটিং দেয়ার স্টোরিজ দে ওয়ার ডিসকাসিং, দে বিকেম ক্রিটিক্স অফ আদার স্টোরিজ। আমি সেটা কোনোদিনও করিনি। আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট আমার যে কাজটা আমি চিরকাল আমি সেটাই করেছি, and ওটাই আমার ট্রেনিং, তো এবং ওটাই আমার ডিএনএতে আছে। তো আমার অত আলোচনায় আই হ্যাভ নেভার বিন ইন্টারেস্টেড ইন। আমার ম্যান্ডেট, আমি জানি আমার কি করতে হবে, অ্যান্ড আই এম ট্রাইং টু ডু মাই বেস্ট। আনন্দবাজারের ড্রেসিং রুম আর তৃণমূলের ড্রেসিং রুম ক্যান ইউ কতটা আলাদা? না, আমি ব্যাপারটা হচ্ছে যে আমি আনন্দবাজারের ড্রেসিং রুম আমি জানতাম, বিকজ আমি ওখানে 25 বছর কাজ করেছি। মানে ড্রেসিং রুম মানে কি, সেখানে তোমার সঙ্গে আরও অনেকে আছে, এই আছে, বাট এক্ষেত্রে না, মানে আমি তৃণমূলের ড্রেসিং রুম কি ওটা আমি বোঝার চেষ্টা করিনি। আমি জানি একটা সিস্টেম ওখানে খড়দায়, একটা তৃণমূলের একটা রোবাস্ট একটা অর্গানাইজেশন আছে, আমি ওখানে গেছি, অ্যান্ড দে হ্যাভ বিন এক্সট্রিমলি নাইস, এবং তাদের অনেককেই আমি চিনি। আমার যেটা সুবিধা, যে খড়দায় আমার যিনি চিফ ইলেকশন এজেন্ট হয়েছেন সুকণ্ঠদার সঙ্গে আমি ছোটোবেলায় হাফ প্যান্ট পরা অবস্থা থেকে আমি সুকণ্ঠদার সঙ্গে আড্ডা মারতাম, ওখানে প্রচুর লোককে চিনি। সো দে হ্যাভ বিন ভেরি ওয়েলকামিং, এবং আমিও নিজেকে চেষ্টা করছি যে আমি যাতে নিজেকে ওখানে অ্যাকোমোডেট করে ফেলতে পারি। তো ওটাই আমি ইন্টারেস্টেড যে, এবং ব্যাপারটা কি হতো গৌতম দা, তুমি এটা খুবই ভালো বুঝবে, যেহেতু তুমি টেলিভিশনেও তুমি কমেন্ট্রি করো, তুমি নিউজ পেপারেও ভেবে স্টোরি করতে পেরেছো। এখন হচ্ছে যে সময়ে ওখানে গিয়ে পৌঁছেছি ইলেকশন করার, এত ছোট একটা উইন্ডো, এবং এই প্রসেসটা দিনে 24 ঘন্টাই আছে। খড়দা ইজ এ রিজনেবলি বিগ কনস্টিটুয়েন্সি, 4টে থানা কভার করে এন্টায়ার এরিয়াটাকে। তো না, এত ভাবার সময় নেই, ইউ হ্যাভ টু গো উইথ দ্য ড্রিল। এবং মানে ফার্স্ট মুহূর্ত থেকে তুমি তোমার ভাষায় তুমি বলবে যে প্রত্যেকটা বলেই তোমাকে বাপি বাড়ি যা করতে হবে টাইপস আর কি। সো আই ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক অ্যাবাউট অল ইন রেট্রোস। তুমি যদি বলো যে হ্যাঁ 4th মের পরে, আমি তখন ওয়েন আই হ্যাভ সাম টাইম টু থিঙ্ক, যে কোনো জিনিসই সিঙ্ক করতে একটা টাইম লাগে। এবং দেখো, আমরা পারসেপটিভ, আমি কোনো কিছু না বুঝে জাস্ট ইনিশিয়াল আমার যে ফিলিংটা হলো তার উপরে আমি রিয়াকশন দেই না, এবং ওটা দেওয়াটা উচিতও না। সো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট প্রবাবলি আ ইয়ার আফটার। তুমি যদি আমাকে এই প্রশ্নগুলো করো, আমি জানি না তুমি তখন আমাকে প্রশ্ন করতে আগ্রহী থাকবে কিনা, বাট আই উইল, হ্যাঁ। সো আমি পরে বলতে পারি, এই মুহূর্তে না, আমার প্রায়োরিটিজ আর কমপ্লিটলি ডিফারেন্ট। এই যে মমতা ব্যানার্জি ক্লোজ তো অনেক সাংবাদিকই আছেন, খুবই ক্লোজও 4-5 জন আছেন। পেছে পেছে দেবদীপ পুরোহিত, ওয়াই ওয়াজ হি হ্যান্ডপিকড? এগেইন দিস ইজ এ কোয়েশ্চেন দ্যাট ইউ নিড টু আস্ক টু হার, এটা এই উত্তর আমি কি করে দেবো বলো? তোমার জীবনে দুজন বড় লিডার পেয়েছো, যদিও তুমি মাঝখানে এনডিটিভিতে গেছিলে ফর এ ব্রিফ ইয়ে। তোমার জীবনে দুজন বড় লিডার আবির্ভূত হয়েছেন, একজনের নাম অভিক সরকার, একজন মমতা বন্দ্যোপাধ্যায়। এরা কোথায় এক, কোথায় আলাদা? এটা একটা ভেরি ইনোসেন্ট প্রশ্ন। না, খুবই ইনোসেন্ট প্রশ্ন, মানে এত ইনোসেন্ট প্রশ্ন, বাট দ্য থিং ইজ, ইউ কান্ট কম্পেয়ার অ্যাপেলস উইথ অরেঞ্জেস। অভিক বাবু ইজ এ নিউজ পেপার ম্যান। অ্যাপেল কে, অরেঞ্জ কে? মানে সেটা এই মুহূর্তে, মানে সেটাই আমি সেই উত্তরে আমি এখন ঢুকছি না, বাট তুমি আমাকে ইউ অ্যালাউ মি, চাটা খাও তাহলে একটু তোমার মাথাটা খুলবে। না, এটাই মাথা খোলার কিছু নেই। মানে যখন কম্প্যারিজন যখন করা হয় ম্যানেজমেন্টের বেসিক ট্রেনিং যেটা, বা ইকোনমিক্সের যেটা বেসিক ট্রেনিং, যে মানে কোনো একটা জায়গায় তো একটা সিমিলারিটি থাকতে হবে। ধরো আমি সাংবাদিক হিসেবে মোদিজিকেও ইন্টারভিউ করেছি, দিদিকেও ইন্টারভিউ করেছি, সেটা নিয়ে তুমি আমাকে কম্পেয়ার করতে বলতে হবে। অভিকবাবু কামস ফ্রম এ ওয়েল এন্ডাউড ব্যাকগ্রাউন্ড, বিদেশে যাওয়া, শিক্ষিত, অবভিয়াসলি একজন সাংবাদিক। তো অভিকবাবুর সঙ্গে মমতা ব্যানার্জির তুলনাটা করা যায় না। এখন যে কোনো সময় লিডার অফ মেন, মানে সেই হিসেবে আমি বলতে চাইছি, ওইভাবে যদি মানে লিডার হিসেবে যদি কম্প্যারিজন হয়, অভিকবাবু ইজ এ লিডার অফ এ ভেরি স্মল সেকশন অফ দ্য সোসাইটি ইন টার্মস অফ জার্নালিস্টস, বা যারা
aspiring journalist. Mamata Banerjee is a mass leader. Ovik Babu is all about class and a particular level. দিদি ইজ লসাগু আর গসাগু বলা যেতে পারে। দিদি ইজ লসাগু, অভিবাবু ইজ গসাগু। রান স্যার, জার্নালিস্টরা এবার 3 জন ইলেকশনে কম্পিট করছে, জগন্নাথ চট্টোপাধ্যায়, তুমি এবং অবশ্যই কুণাল ঘোষ, স্বপন দাশগুপ্ত। স্বপন দাশগুপ্ত, তুমি ইন্টারভিউড। ইয়েস, স্বপন দাস, সরি 4 জন। এই আরো আছে সন্তু পান বলে একজন আছেন, যিনি রিপাবলিক টিভিতে কাজ হঠাৎ করে করতেন। যিনি হঠাৎ, আরো একজন বোধহয় আছেন। হ্যাঁ, এই আগে সাংবাদিকতা আর পলিটিক্স ছিল দুটো আলাদা, মানে ডাঙা আর জল। এই যে হঠাৎ করে ডাঙা আর জল প্রায় এক হয়ে যাচ্ছে কেন? মানে তুমি ইউ হ্যাভ বিন উইথ অ্যান অর্গানাইজেশন যেখানে এমজে আকবর ওয়াজ দ্য ফার্স্ট। হ্যাঁ, ওই জায়গাটা বলতে যাচ্ছিলাম। এমজে আকবর যখন, আমি তখন টেলিগ্রাফে কাজ করি, এমজে আকবর যখন দমদম সেন্ট্রাল জেলের একটা কপি বরুণ ঘোষ, আমি জানি না বরুণ ঘোষকে তুমি চেনো কিনা, বরুণ ঘোষ আমার সঙ্গে কাজ করেছে, বরুণ ঘোষ কপিটা আনলো, তখন আমি টেলিগ্রাফেই কাজ করি, এডিটোরিয়াল ডিপার্টমেন্টে। আমরা বড় করে পাতায় তখন ইয়ে করলাম। ডান দিকের বাদিকের পাতা এডিটোরিয়াল পেজের স্টোরিটা ছিল, ডান দিকের পাতা আকবরের লেখা যে মিস্টার বাসু, ইফ ইউ হ্যাভ টিয়ার্স শেড দেম প্লিজ। এবং আমরা উই ফেল্ট এত ইন্সপায়ার্ড। তারপরে সেন্ট কিটস বা অন্য সময় আমরা আকবরকে দেখলাম যে যখন ভিপি সিং পরের পর এক্সপোজ করছেন, তখন হি ওয়াজ ডিফেন্ডিং রাজীব গান্ধী, এবং তারপরে কিছুদিন বাদে শুনলাম যে উনি পলিটিক্সে চলে গেছেন। আমাদের মনে হলো হোয়াট এ ফল, বিকজ আমরা এই লোকটাকে দেখেছি মানে সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে। সো ন্যারেটিভ হচ্ছে যে জার্নালিস্ট যে সে সিস্টেমের বিরুদ্ধে, সে বা তারা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে। গৌরকিশোর ঘোষ করেন, বরুণ সেনগুপ্ত করেন, এমজে আকবর করতেন, অভিক সরকার করেছেন। এবার যে মুহূর্তে সে সিস্টেমে ঢুকে গেল, তার যে ইমেজারিটা ছিল সেটা ভেঙে গেল। এটা কি তুমি এটা সম্পর্কে যে তুমি যেসব পলিটিশিয়ানকে ইউ হ্যাভ টেকেন দেম অন, কার আপনি যে এবার সাডেনলি ইউ আর অন দ্য সেম বোট, তোমার ইচ্ছে থাকলেও তুমি কিন্তু আর গান্ডিপটা তুলতে পারবে না। আমাকে উত্তরটা তুমি দেওয়ার একটু অ্যাবসলিউটলি, আমি কোনো কথাই বলবো না। প্রথম হচ্ছে যে মানে ধরো সেদিক থেকে অটল বিহারী বাজপেয়ী ওয়াজ অলসো এ জার্নালিস্ট, এল কে আডবাণী ওয়াজ অলসো, মানে হি ওয়াজ এ ফিল্ম ক্রিটিক লাইক ইউ নো, ইভেন বালা সাহেব ঠাকরে, হি ওয়াজ এ কার্টুনিস্ট, ইউ নো। সো প্রচুর পলিটিক্স অ্যান্ড মানে ইভেন মানে এক্ষেত্রে যদি বলা যায় যে মহাত্মা গান্ধী, ইউ নো, দ্য নাম্বার অফ পিরিয়ডিক্যালস অর ম্যাগাজিনস উনি যা এডিট করেছেন, হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট প্রলিফিক এডিটার্স দ্যাট ইন্ডিয়া হ্যাজ এভার সিন। উনি আমাদের মানে স্বাধীনতা সংগ্রাম জয়েন করার আগে, দেশে ফেরার আগে, ইভেন ইন সাউথ আফ্রিকা হি ওয়াজ এডিটিং পেপার্স, ইউ নো। সো আমি এটা মানে, এবং তুমি যদি আমাদের স্বাধীনতার ইতিহাসও দেখো, স্বাধীনতার ইতিহাস দেখলেও তুমি দেখবে যে অনেক স্বাধীনতা সংগ্রামী তারা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা যেগুলো বার করেছেন, যেগুলো বিভিন্ন সময় ব্যান্ড হয়েছে। সো মানে এই যে নোশনটা যে পলিটিক্স অ্যান্ড জার্নালিজম, সো এটার মধ্যে কোনো মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ দিজ আর, এইটা না আমার মনে হয় ইজ অ্যান ওভার সিম্পলিফিকেশন। অ্যান্ড দিস ইজ লাইক একটা মডার্ন ডে ন্যারেটিভ, যেটা ডিপলিটিসাইজেশন করাটা প্রচুর মানুষের একটা এজেন্ডা হয়ে গেছে। এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য, এটা তো আমায় বুঝতে হবে। দ্বিতীয় হচ্ছে যে দেয়ার আর টাইমস, ক্রাঞ্চ টাইমস, যেখানে তোমাকে পজিশন নিতে হয়। পজিশন নেওয়ার অর্থ হচ্ছে যে আজকে আমাদের দেশে যা হচ্ছে, ধরো আমি জাস্ট তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমাদেরকে রোজ আমাদের কানের কাছে বিজেপির একটা সিস্টেম আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে ভারতীয় অর্থনীতির অবস্থা অসাধারণ, আমরা বিশ্বের 4র্থ বৃহৎ ইকোনমি, আমরা খুব ভালো গ্রোথ হচ্ছে, আমরা দারুণ অবস্থায় আছি। মানে এই মাসে দিন পয়লা বৈশাখের দিন IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক বেরিয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে বেরিয়েছে যে 2026 সালে ভারতবর্ষে পার ক্যাপিটা ইনকাম যেটা, দ্যাট উইল বি, প্রজেকশনটা হচ্ছে ইট ইজ লোয়ার দ্যান দ্যাট অফ বাংলাদেশ। প্রথমবার এরকম হয়নি, 2023-এও হয়েছে, 2024-এও হয়েছে। আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতি কি টালমাটাল অবস্থা আফটার দ্য চেঞ্জ অফ গার্ড। সেই পরিস্থিতির মধ্যেও 2026-এর যে আউটলুকে যখন আমরা দেখি যে আমাদের পার ক্যাপিটা ইনকাম, আমি তোমায় বলছি যে আমাদের পার ক্যাপিটা ইনকাম কোন জায়গায়, মানে ওদের প্রজেকশনে বলছে $2,800 or সামথিং, বাংলাদেশেরটা 2,900 সামথিং। এমার্জিং ইকোনমি বা ডেভেলপিং ইকোনমির ক্ষেত্রে সেই ফিগারটা হচ্ছে অ্যারাউন্ড $15,000 মতো। সো আমরা কোন জায়গায় আছি, এবং একটা ইকোসিস্টেম
আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে ভারত কা ডঙ্কা বাজ রা হ্যায়। So this bluff has to be called. Someone has to call this bluff. Now the problem is you told me that you will give me time. The problem is যে এই যে ডাঙ্কা বাজছে, এই যে মিথ্যেটা যেটা প্রচারিত হচ্ছে, মানে হাজার হাজার গোয়েবল, হাজার মতো হাজার গোয়েবলস চারিদিকে ঘুরছে যে ভারতীয় অর্থনীতি এখন দারুণ অবস্থায় আছে। অর্থনীতির একজন অত্যন্ত সাধারণ ছাত্র হিসেবে আমার মনে হয় যে আমাদের মিডিয়ার, আমাদের মেইন স্ট্রিম যে সংবাদ মাধ্যম, দে হ্যাড এ রোল টু কল আউট দিস ব্লাফ। সেটা কেউ করছে না। নাম্বার টু হচ্ছে SIR এর নামে মানে বেসিক মানুষের মৌলিক ভোটের অধিকার হরণ করার যে চেষ্টা, সেটা নিয়ে মিডিয়া হ্যাজ এ রোল টু প্লে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এরকম যখন একটা ইকোসিস্টেম হয়ে গেছে, এবং বিজেপি তো একটা এরকম আজকাল সোশ্যাল মিডিয়ার জন্য একটা ইকো চেম্বার ক্রিয়েট করে দিয়েছে যে যারা বিজেপির ভক্ত তারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি অ্যান্ড ফেসবুকে সার্টেন কাইন্ড অফ ফিড ওরা কনজিউম করে, তাদের কাছে শুধু সেগুলোই যাচ্ছে। যে একটা অল্টারনেট ভিউ যে থাকতে পারে, যে ওদেরকে যে প্রতারিত করা হচ্ছে, ওনাদেরকে যে ভুল বোঝানো হচ্ছে, সেটা ওরা বুঝতেও রাজি না। সেক্ষেত্রে মেইন স্ট্রিম মিডিয়ার একটা রোল আছে, বাট দে আর নট প্লেয়িং ইট। মানে এ নিয়ে কোনো সন্দেহ নেই। মানে কালকে প্রথম দফার ভোট, আজকে আমরা 22 তারিখ মাঝরাত, কিছুক্ষণের মধ্যে 12টার ঘন্টা বাজবে, 23 তারিখ সকাল থেকে মানুষ ভোট দেবে। পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষে স্বাধীনোত্তর ভারতবর্ষে এরকম হয়নি যে একটা ভোট হচ্ছে যেখানে প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, দ্য এন্টায়ার সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যা যা আছে, অল দ্য টপ মিনিস্টার্স, চিফ মিনিস্টার্স, তারা প্লাস দ্য এজেন্সিজ, ED, CBI, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সাপোজ টু বি এ নিউট্রাল অর্গানাইজেশন, তারা যেভাবে একটা লড়াই, একটা যুদ্ধর মতো পরিস্থিতি সৃষ্টি করেছে, চার ধারে শুধু বুটের আওয়াজ, এত সেন্ট্রাল ফোর্সেস জাস্ট বাংলা দখলের জন্য। সেজন্যই তো আমি পলিটিক্যাল জার্নালিস্ট দেবদীপ পুরোহিতকে মিস করছি। না তুমি আরে অদ্ভুত, দেয়ার আর মানে এখন যা সিস্টেমটা আছে তাতে কিছু টুরিস্ট যদি আসে এপ্রিল মাসে, খারাপ কি? বেঙ্গলে এই সময় তো টুরিস্টরা আসে নভেম্বর ডিসেম্বরে, এপ্রিলে এলো না। বাট এক্ষেত্রেও তোমাকে আমি যেটা বলি যে এই যে টুরিস্ট, সো কল টুরিস্ট যারা আসছে, নান অফ দেম আর পেইং ফ্রম দেয়ার ওন পকেট, বিকজ এই যে খরচাগুলোর একটা মেজর পার্ট স্টেট গভর্নমেন্ট হ্যাজ টু বেয়ার। এই যে সেন্ট্রাল ফোর্সেস যারা আসছে তাদের থাকা খরচা, মানে ট্যুরিজমের তো একটা ইম্প্যাক্ট থাকে অন দ্য ইকোনমি। তা আমি বলবো যে তার একটা মাল্টিপ্লায়ার এফেক্ট হয়, এই হয়। এইটা যেটা হচ্ছে যে আমাদের রাজ্যের রিসোর্সেসগুলোকে মানে এক্সট্র্যাক্ট করে নিয়ে রাজ্যের মানুষের উপর একটা শোষণ করা হচ্ছে। এবং এক্ষেত্রে জানো তো গৌতম দা, আমি তোমায় বলছি যে মানে প্লিজ ডোন্ট মাইন্ড মি সেইং দিস, মানে আমি ভাবছিলাম এটা বলবো না, কিন্তু আমার বলা উচিত। স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট জার্নালিজমের পার্সপেক্টিভ থেকে না, এই যা হচ্ছে এটাকে দেখা ইজ বিট অফ এ ট্রিভিয়ালাইজেশন, ইটস নট ফান। লোকের জীবনের বেসিক অধিকার হরণ করা হচ্ছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে। জাস্ট গো টু দ্য ভিলেজেস, গো আউট অ্যান্ড তুমি দেখবে যে আমার কনস্টিটুয়েন্সিতে বিভিন্ন জায়গায় যাচ্ছি, সাধারণ মানুষ, মহিলারা, বাচ্চারা কাঁদছে, আমার ভোটার লিস্টে নাম নেই। মানে মানে এগেন ইউ লিভ ইন সাম অফ দ্য মোস্ট পশ অ্যাপার্টমেন্ট ইন ক্যালকাটা, প্রবাবলি ইউ কান্ট ইভেন, মানে তোমার ওইদের সঙ্গে হয়তো দেখাও হয় না। বাট মানুষ যে কি কষ্টে আছে, ইকোনমিক্যালি দে আর ইন সাচ এ ইন শ্যাম্বলস, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এবং এক্ষেত্রে আমি অফিসে বসে, জাস্ট লেট মি ফিনিশ, অফিসে বসে 4টে রিপোর্ট অ্যান্ড 4টে এডিটোরিয়াল লেখায় আই এম নট ইন্টারেস্টেড। ইটস এ ব্যাটল, উইল হ্যাভ টু ফাইট ইট আউট। এবং কিছু জিনিস তো বুঝি, আমি তোমাকে বসে IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের কথা বললাম। এই যে ইকোনমিক ডেটা ফাজিং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যেই জায়গায় নিয়ে গেছে, সামওয়ান উইল হ্যাভ টু কল দ্য ব্লাফ। সো আমার কাছে যখন যে সুযোগটা এসছে, তখন আমার মনে হয়েছে যে লেট মি গো out and let me do it. এবং খর্দা is an area, where I grew up, I know the people. So I thought that it's a fantastic opportunity. There's a convergence, let me try. এবার আমার বলার অধিকার এসছে। Please. তুমি যখন বোধহয় ক্লাস 4-এ পড়ো, তখন আমি সাউথ আফ্রিকার বস্তিতে ঘুরছি, যেখানে খুন খারাপি হয়, যেখানে খুন জখম হয়। সেই সময় ANCর সঙ্গে যুদ্ধে, সেই সময় I was covering. Right. I was covering Dawood Ibrahim in his box. Right. ঠিক আছে। I was covering several political stories, বাম আমলে হুমকি হয়েছে, অনেক কিছু হয়েছে।
সো হোয়াট ইউ সেড, আই ডোন্ট লিভ ইন আইভরি টাওয়ার। আমি মানুষ, তুমি আজকে যেটা হঠাৎ হয়তো আবিষ্কার করছো, আমি 30 বছর ধরে আবিষ্কার করছি। আচ্ছা, পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি কখনো আসেনি। আই অ্যাজ এ জার্নালিস্ট ফিল ভেরি এক্সাইটেড। আমি বুটের আওয়াজ, কি আওয়াজ, I feel Gautam da, you know, I know that you are obsessed with your byline, but আমার ক্ষেত্রে byline এবং আমার রিপোর্ট নিয়ে আমার আর কোনো আগ্রহ নেই। I have lost interest in byline. The scenario, not the byline. I am just obsessed with the what is happening. This is cinema, what is happening around our real lives. তুমি ওইভাবেই দেখবে, আমি ওইভাবেই দেখব। So I am a journalist. So now, তো তোমার ভিউ পয়েন্ট আর আমার ভিউ পয়েন্ট will differ, but আমি বলতে চাইছি এত দ্রুত আমি যদি কালকে জার্নালিস্টের জব্বা ছেড়ে রাজনীতিতে আসতে চাই, what are the tips you would give me? প্রথম আমি যেটাকে টিপস তোমাকে দেব সেটা হচ্ছে যে প্লিজ ডোন্ট মাইন্ড মি সেইং দিস, বিকজ ইউ নো ইটস লেট দ্য লজিক প্রিভেল। মানে তুমি সাউথ আফ্রিকাতে গিয়ে সাউথ আফ্রিকার বস্তিতে পভার্টি এক্সপিরিয়েন্স করাটা ইজ সামথিং, ইউ নো, ফর দ্যাট অলসো ইউ নিড সার্টেন এন্টাইটেলমেন্ট। 92 তে it was not poverty. 92 তে কোন রকম হচ্ছিল তখন apartheid, কোন রকম হচ্ছে, I was covering মহাত্মা গান্ধীর আশ্রমে জুলুরা নিয়েছে। হ্যাঁ, মানে সেক্ষেত্রেও তুমি একটা এন্টাইটেলমেন্ট ওয়ালা একটা জার্নালিস্ট ছিলে হু কুড রিচ তোমার সাউথ আফ্রিকা। Anyway, I am not going there. Yeah, but you know, একটা যে কোনো জার্নালিস্ট যদি রাজনীতিতে আসতে চায়, what are the tips? না, আমি দেখো, আমি আমার 33-34 দিন হয়েছে। আমি চিরকাল যেটা বিশ্বাস করি যে আমার যেটা নিয়ে এক্সপার্টিস নেই সেটা নিয়ে আমি বলবো না। আমার নিজের বিলিফ আমি শেয়ার করতে পারি। আই এম নট হিয়ার টু গিভ এনিওয়ান এনি টিপস, বিকজ আই এম নোবডি, এবং আমি সেই জায়গাতেও যাইনি যে আমি টিপস দেবো। আমার ক্ষেত্রে প্লেন অ্যান্ড সিম্পল, ইটস ভেরি বেসিক। দেয়ার ওয়াজ এ কল ফ্রম উইদিন দ্যাট আফটার একটা ফেভারেবল অ্যাটমসফিয়ার ক্রিয়েট হলো যে আমি এক্ষেত্রে আমি একটা লড়াইতে নামতে পারি। সো আমার কাছে একটা কল ছিল উইদিন, এবং একটা ফেভারেবল সিচুয়েশন হলো, আই টুক দ্য প্লাঞ্জ। আমি এখন রাজনীতির ময়দানে। সো আমি চলে গেলাম। এখন আমি তো টিপস দেওয়ার, মানে ইউ নো, আই এম নোবডি টু গিভ টিপস। রাদার তুমি, ইউ আর সাচ এ ভেটারেন জার্নালিস্ট, ইউ হ্যাভ সিন দ্য ওয়ার্ল্ড, তুমি প্রোগ্রামটা পরে তুমি আমাকে আরো কিছু টিপস দিও আর কি, অন হাউ আই ক্যান ফেস স্মার্ট জার্নালিস্ট লাইক ইউ। তুমি যেরকম কি বলবো, জার্নালিজমের ট্রেনিং হচ্ছে টু প্লে দ্য ডেলিভারিজ, মানে যত তুমি করবে, আর এখানে হচ্ছে যে ছাড়ো এই ছাড়াটা, ট্রিকি প্রশ্ন ছাড়াটা, অ্যাভয়েড করাটা, এটা ডেভেলপ করতে কত সময় লাগে? মানে এটা কি মাঝখানে তুমি যখন নবান্নে কাজ করছিলে সেই সময়? আমি জানি না, মানে তুমি কোনটাকে ধরা বলছো, কোনটাকে খেলা বলছো, কোনটাকে ছাড়া বলছো, মানে ইউ আর, মানে গৌতম দা, মানে ইউনো, তুমি যেটা বলছো, তুমি আবার জিজ্ঞাসা করলে যে তুমি যদি জার্নালিজম জয়েন করতে চাও বা মানে পলিটিক্স জয়েন করতে চাও, কি টিপস দিতে পারি? তুমি কোনদিনও পারবে না পলিটিক্স জয়েন করতে, বিকজ তুমি এতটা ইউ আর এ জার্নালিস্ট উইদিন যে তুমি সব কিছুতে তুমি একটা অ্যাঙ্গেল খোঁজো, ইউনো, তুমি একটা অ্যাঙ্গেল খোঁজার চেষ্টা। আমি যতদিন, আমার একটা ব্যাপার আছে, ইফ আই ক্লোজ দ্য ডোর, আই স্ল্যাম ইট, আই ডোন্ট কিপ ইট আজাদ, যে আমি এখন গিয়ে আমি 4টে কপি লিখবো, ওটায় আমার কোনো আগ্রহ নেই। না, আমার ক্ষেত্রে আমার একটা কাজ, আমি ওখানে চলে গেছি। খড়দায় 17 তারিখ ঘোষণা হয়েছে, যে সময় ঘোষণা হয়েছে তার 3 ঘন্টার মধ্যে খড়দায় পৌঁছে গেছি, অ্যান্ড আই টুক মাই প্ল্যান। এর মধ্যে ওই মানে পিঙ্ক পেপারও তোমাকে আর কখনো এক্সাইট করবে না? আমি তো তোমার লেখার জন্য আমি ওটা এখন ভাবছিও না, মানে ইউনো, আমার ক্ষেত্রে আরেকটা, আই ক্রস দ্য ব্রিজ ওয়েন ইট কামস। ওকে, আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি যে তুমি জার্নালিজম দিয়ে যত অবধি যেতে পারো, আর রাজনীতিতে জার্নালিস্ট কত দূর অবধি যেতে পারে যেখানে তার এরিয়াটা শেষ, কিন্তু পলিটিশিয়ান সেটাও ক্রস করে? এটাও আমি কোনোদিনও ভাবিনি, বিকজ দেখো, আই হ্যাভ নেভার বিন সাচ ক্যারিয়ারিস্ট, ইউনো, তুমি জানো, তোমার সঙ্গে আমি টেলিগ্রাফে চাকরি ছাড়ার পরেও তোমার সঙ্গে আমার সুদীর্ঘ ফোন আলাপ হয়েছে, সেখানেও তুমি আমাকে বলেছো, দেবদীপ তুমি এটা করো, ওটা করো, ইউ হ্যাভ সো মেনি ইয়ার্স অ্যাহেড অফ ইউর সেলফ। আমি যদি এতই ক্যালকুলেটেড হতাম, তাহলে আমি থেকে অন্য কোথাও, না সেটা বলিনি, আমি বলতে চেয়েছি যে একটা কভারেজ বা একটা কিছু দেখায়, একটা সাংবাদিকের দেখার চোখটা কত দূর অবধি যায়। যেমন আমি একটা জাস্ট উদাহরণ তোমার বলতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, যে দুজন জার্নালিস্টকে আমি চিনি যারা জার্নালিজম ছেড়ে, টপ জার্নালিস্ট, ক্রিকেট টিমের মিডিয়া ম্যানেজার হয়ে গেছিল, ঠিক আছে? একজন পাকিস্তান টিমের, একজন ব্যাঙ্গালোর কর্ণাটক টিমের।
দুজনেই আমায় পরে বলেছে যে ওরা ক্রিকেট করেসপন্ডেন্ট হিসেবে যা লিখতো বা বলতো, ওরা ভেতরে ঢুকে আবিষ্কার করেছে তার অনলি 35% সত্যি। সো আমি সেইভাবে জিজ্ঞেস করছি যে তুমি যখন একজন জার্নালিস্ট, তুমি এখন জার্নালিস্ট টার্ন পলিটিশিয়ান বা প্রার্থী, তুমি এখন একটা জার্নালিস্ট যতদূর অব্দি তুমি মানে তুমি মনে করো তুমি জার্নালিস্ট, অনেকটা তফাৎ কি? ইটস এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এটা ফার্স্ট আমি যেটা বলি যে জার্নালিস্টদের না মানে দের ইজ অলওয়েজ এ প্রেশার অফ ডেডলাইন। আর আজকে যা পরিস্থিতি তার মধ্যে একটা রিপোর্টারকে 4টে স্টোরি ফাইল করতে হচ্ছে। ধরো আমি ক্যাম্পেনে যাচ্ছি, লোকাল কিছু জার্নালিস্ট বা যারা আসছে, দেয়ার প্রাইমারি থিং ইজ টু দাদা আমাকে কিছু একটু বলে দাও, বলে সে চলে গেল। তো আমি এরকম কতবার হয়েছে যে আমি কাউকে কিছু বললাম, সে বলার পর চলে গেল। তারপর আমি একটা গলিতে ঢুকলাম এবং সেখান থেকে 3জন মহিলা এসে আমার সামনে কাঁদতে শুরু করলেন, 70, 75, 80 বছর বয়স্ক মহিলা। আমার কিন্তু তখন মাথায় এটা আসে যে কোনো একটা টেলিভিশন রিপোর্টার যদি থাকতো তাহলে ইট কুড হ্যাভ বিন সাচ অ্যান অ্যামেজিং স্টোরি। বা ধরো আমি কোনো একটা জায়গায় ক্যাম্পেইন করার মানে 10:30টার সময় 11টার সময় মতুয়া অঞ্চলে একটা পুজো হতো, সেখানে আমি গেলাম। হোয়াট এ কালারফুল এক্সপিরিয়েন্স, মানে লোকে যে ওই ড্রামস বাজিয়ে লোকে যেভাবে নাচছে এবং যেভাবে ওনারা সবাইকে আপন করে নিচ্ছে, হোয়াট ভিজুয়ালস দে আর, সেটা কিন্তু জার্নালিস্ট হিসেবে আমাকে এক্সাইট করে। মানে আমার তখন মনে হয় যে দিস ক্যান বি এ ফ্যান্টাস্টিক স্টোরি, বাট দেয়ার ইজ নো ওয়ান টু ক্যাপচার দ্য স্টোরি। তো এক্ষেত্রেই দ্য লিমিটেশন অফ জার্নালিজম ইজ দ্যাট সিন্স আমাদের ওই এনাফ রিসোর্সেস নেই, আমাদের এনাফ মানে উই ডোন্ট হ্যাভ এনাফ ফুট অন দ্য গ্রাউন্ড, আমাদের এত রিপোর্টার্স নেই, আমাদের এতটা টাইম নেই। মানে ধরো তোমার সিম্পল এই যে ইলেকশনের সময় দেয়ার ওয়াজ এ ফ্যান্টাস্টিক মোমেন্ট ফর মি। দ্য ইকোনমিস্টের যে আমাদের এশিয়ার যে করেসপন্ডেন্ট কিরা হিজ, ও আমার সঙ্গে কথা বলতে হলো। শি কেম টু মাই অফিস। ও আমার সঙ্গে, বিশ্বাস করো, ওই খরতপ্ত রোদ্দুরে আমার প্রায় 2.5 ঘন্টার একখানা রোড শো, শি কাভার্ড ইট শুরু থেকে শেষ অবধি। তারপর ও আমার সঙ্গে এলো, আমার অফিসে বসলো, 1.5 ঘন্টা কথা বলে গেল এবং ও বললো যে দারুণ বললো যে আই এম ডিহাইড্রেটেড ফর মাই লাইফ। মানে ধরো একজন মেম সাহেব এসে মানে অ্যারাউন্ড 5 ঘন্টা সময় দিয়ে, কিন্তু সে কোনো শ্যুটও করলো না, সে আমার সঙ্গে কথা বললো, সে ফিল করলো। আমরা যে জার্নালিস্টিক যে ইকোসিস্টেম, যে প্রিন্টে যেভাবে কাজ করি, কেউ 10 মিনিটও সেটা থাকে না। স্টোরি ক্যাপচার করবে কী করে? সো উই ডোন্ট হ্যাভ দ্য আইজ, আমরা শুনতে পাই না, আমাদের রিসোর্সেস নেই, ট্রাভেল করা মুশকিল। কলকাতায় বসে ডিস্ট্রিক্টে 4জন রিপোর্টারকে ফোন করে বা ডিস্ট্রিক্টে 4টে লোককে ফোন করে খবর নেবে। দিজ আর মানে এইভাবে জার্নালিজমটা হয় না, সো মানে জার্নালিজম এর থ্রুতে ইউ কুড হ্যাভ রিচড অনলি আপ টু এ সার্টেন পয়েন্ট। আর যত সময় যাচ্ছে সেটা কিন্তু মানে তুমি ততটাও পৌঁছতে পারছো না। মানে তুমি যখন জার্নালিজম শুরু করেছিলে, তুমি একটা স্টোরির পেছনে যতটা সময় দিতে পারতে, যতটা ফোকাস দিতে পারতে, আজকের দিনে তো সেটা সম্ভব নয়। বিকজ ইউর চিফ রিপোর্টার, ইউর ব্যুরো চিফ উইল বি মানে ফ্লগিং ইউ, যে তোমার দিনে 4টে করে স্টোরি লিখতে হবে, আর 200, 300, 400 ওয়ার্ড হলেও কিছু যায় আসে না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি অফ টুডেজ জার্নালিজম। সো তুমি কিছুই পাচ্ছ না, এবং তার ফলে তুমি যেটা প্রডিউস করছো দ্যাট ইজ মানে not even 5% of the reality. So that's why your readers and viewers are not interested. That is a reality. এই যে তুমি এন্ট্রি দুরকম ভাবে হয়, একটা হচ্ছে সারা জাগিয়ে, একটা হচ্ছে খুব একটা আলতো করে, কেউ দেখলো না দেখলো, জাভেদ মিয়াঁদাদের ব্যাটিংয়ের মতো হঠাৎ দেখা গেল সে 30 করে বলে যে আলতো করে। তোমার ক্ষেত্রে এমন একটা এন্ট্রি হয়েছে, প্রথমত কেউ ভাবেইনি যে তুমি দুম করে তোমাকে প্রার্থী ঘোষণা করা হবে। অনেকের নাম শোনা যাচ্ছিল জার্নালিস্টের, সেই লিস্টে আমি তোমার নাম শুনিনি। সেটা রাজ্যসভা হতে পারে, এখানেও হতে পারে। সো তোমার নামই শুধু অ্যানাউন্সড হলো না, সবাই এখন বলতেও শুরু করেছে যে দেবদীপ পুরোহিত জিতলে তৃণমূল ইয়ে হলে তো দেবদীপ পুরোহিত মন্ত্রী শিওর। কেউ বলছে যে ওসিএস, কেউ বলছে অর্থমন্ত্রী। এই যে একটা চারপাশে, এটা তোমাকে কি বিব্রত করে? মানে আমি এটা নিয়ে বদারই না, আই হ্যাভ অলওয়েজ বিন লাইক দিস। আমার ক্ষেত্রে ওই এই মুহূর্তে আমার কাজ হচ্ছে ইলেকশনটা করা, 29 তারিখ অবধি ফাটিয়ে ক্যাম্পেইন, 27 তারিখ অবধি ক্যাম্পেইন করে 29 তারিখে এনশিওর করা প্রপার সিস্টেমের মাধ্যমে যাতে ভোটাররা ভোট দিতে পারে, 4 তারিখ অবধি ইভিএম প্রোটেক্ট করা, রেজাল্টের জন্য ওয়েট করা। আমি এখন অবধি 4 তারিখ
ওই 11:30 12টা অবধি আমি ভেবেছি, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে ইলেকশনের রেজাল্টসের ব্রড ট্রেন্ডস পাওয়া যাবে, আমাদের খর্দার রেজাল্টও ততক্ষণে বেরিয়ে যাবে। তারপরে কি হতে পারে, কি হতে চলেছে, এ নিয়ে আমি সত্যি আমি ভাবছি না। এবং এটা অনেকে অনেক কিছু বলছেন আমাকে, আমার এটা সাংবাদিক সেই ঐক্য ভাষা ন্যারো ফোকাস অ্যাঙ্গেল। আমার অভিভাবক তো অনেক কিছুই অনেকভাবে বলেছেন এবং তারপর উনি নিজেই কন্ট্রাডিক্ট করেন, উনি নিজেই বলেন নিজের স্টোরিতে নিজের রিজয়েন্ডারটা থাকবে। সো আমি মানে আই ডোন্ট, বিকজ আই এম নো লঙ্গার এ জার্নালিস্ট, সো আই ডোন্ট লুক অ্যাট এভরিথিং ফ্রম অভিক বাবুস প্রিজম এনিমোর, সো আই এম আউট অফ দ্যাট। ওকে, সো 4th মে তুমি 4th মে তোমার পরিকল্পনা কি, মানে 4th মে সকাল থেকে উদাকড়ে বসে থাক? 4th মেটার আগে তো একটা 29 তারিখ আছে না, তো আমি 29 তারিখ অবধি এখন ভাবছি, 29 তারিখের পরে আমি 4 তারিখের জিনিসগুলো ভাববো। অ্যান্ড এগেইন মানে ব্যাপারটা হচ্ছে জানো তো, এই জায়গায় জার্নালিজমের সঙ্গে খুব তফাৎ না, মিল। আমি পরের দিনের স্টোরিটা কি লিখবো আমি সেটা ভাবছি, কিছু স্পেশাল স্টোরিজ মাথায় আছে সেটা ঠিক আছে, অ্যান্ড একদম দিন আনা দিন খাওয়ার মতো রোজ যা ম্যাডনেস, ইটস এ whirlwind head spinning kind of a day, you know. I have never had such hectic schedules ever in my life. তুমি যখন শুরু করেছিলে তখন নিউজ টেলিভিশনের এরকম প্রতাপ ছিল না, এবং অর্ধেক পলিটিশিয়ানগুলোকে রাস্তায় দেখে চিনতেই পারতো না, নাম করা পলিটিশিয়ান। এখন একটা কাউন্সিলরকেও লোকে চেনে, এবং প্রত্যেকটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে লোকের এত আগ্রহ, এরা প্রায় একটা টিভি সিরিয়াল স্টার হয়ে গেছে, কি সিনেমা স্টারের মতো হয়ে গেছে। সো এই যে চেঞ্জটা তুমি এসে দেখলে যে এরকম একটা চেঞ্জ হয়ে গেছে, লোকে তোমায় এই ডিসিশনের পরে সেটা দেবদীপ পুরোহিত এই 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 দুনিয়াটা বদলে যাওয়াটা তোমার কাছে কিরম লাগে? না, আমার ক্ষেত্রে সেটাতেও একটা ব্যাপার বলি যে আমার ক্ষেত্রে আমি আমার জিওগ্রাফিক্যাল যে বাউন্ডারির মধ্যে আমি এখন রেস্ট্রিক্টেড, সেটা হচ্ছে খর্দা বিধানসভা কেন্দ্র। এবং খর্দা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। আমি মানে ধরো আমাদের একটা মানে ইলেকশনের অফিস আছে, সেন্ট্রাল অফিস আছে, তো আমি সেখানে যখন পৌঁছাই অনেক দিনে আমি টুকটুক করে হেঁটেই চলে যাই। হ্যাঁ, ওখানে প্রচুর লোক আমাকে চেনে ওই এরিয়াতে, আমি খেলাধুলো করতাম, মোটামুটি রিজনেবলি পড়ালেখাও করেছি, ভালো খেলাধুলো করতে। আমার বাবা মা কে চিনতো লোকে, দাদা দিদি ছিল, সো প্রচুর মানুষ চেনে, ওই এরিয়াতেই আমি ঘোরাফেরা করি। সো ওই যে মানে মানে কে চিনছে না চিনছে, মানে হ্যাঁ অনেক জায়গায় দেখি আমার ছবি লেখা আছে, অনেক জায়গায় নাম লেখা আছে, অনেক আমি এটা বুঝি যে অনেকে আমাকে বোঝার চেষ্টা করছে, এর বোধহয় ছবিটা দেখেছি, একটু দাঁড়িয়ে গেল, তখন আমি নিজেকে বলে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, আপনি হয়তো আমার ছবিটা দেখে আমার সঙ্গে মেলানোর চেষ্টা করছেন। যে হ্যাঁ, ওই ছবিটা যখন তোলা হয়েছিল তখন আমার চুল এতটা পাকেনি, এই কদিনে বেশি পেকেছে। মানে 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 রোদ্দুরে ঘুরে, ওই যে হিন্দিতে একটা কথা বলে না, মেরে বাল ধূপ মে সফেদ নেই হুয়ে, লোকে বলে না, তো এই একটা মুহাবরা আছে, মানে বোঝানোর যে আমি খুব অভিজ্ঞ, যে রোদ্দুরে আমার চুলটা পাকেনি। তুমি গ্রামে গঞ্জেও দেখবে কৃষকদের খুব বেশি সান এক্সপোজড হলে বোধহয় চুলটা বোধহয় মেলানিনের কিছু একটা সমস্যা হয়, মানে আরও পেকে যায়। তো আমার বোধহয় গত ওই 35 দিনে বোধহয় চুলটা আরও বেশি পেকে গেছে, অ্যান্ড আই হ্যাভ নেভার ডাইড মাই হেয়ার। ওকে, মমতা ব্যানার্জি অ্যাজ এ জার্নালিস্ট দেখা আর ফ্রম ক্লোজ কোয়ার্টার্স দেখা, এই যেটা আমি বলছিলাম তফাৎ, কি কি এক্সট্রা ডাইমেনশনসগুলো অ্যাডেড হয়েছে? না, আমার ক্ষেত্রে হচ্ছে যে আমি মমতা ব্যানার্জিকে মোস্টলি আই হ্যাভ সিন হার ফ্রম ক্লোজ কোয়ার্টার্স অনলি অ্যাজ এ জার্নালিস্ট। আচ্ছা, ওকে। সো কি মানে আমরা যখন মমতা ব্যানার্জিকে শুরুর দিকে, মমতা ব্যানার্জি যখন 80s যখন দেখা হয়েছিল, মমতা ব্যানার্জি 90s, তুমি হয়তো ওনাকে আমার থেকে বেশি চেনো, অনেক দীর্ঘদিন ধরে চেনো। সো সেই ধারণাটা পরের দিকে দেখা গেল যে অনেক ভুল ছিল, যে উনি যেভাবে ওকে হয়তো একটু আন্ডার এস্টিমেট করা হয়েছিল, পরে দেখা গেল যে মানে শি এমার্জড অ্যাজ এ পলিটিক্যাল টাইগ্রেস অ্যান্ড ওভার দ্য ইয়ার্স শি কন্টিনিউ টু বি। হোয়াট আর দ্য ফ্যাসেটস দ্যাট, মানে যেগুলো তোমাকে ভীষণ ইন্টারেস্ট করেছে বা অ্যাপিল করেছে? না মানে অ্যাজ এ জার্নালিস্ট বাট আই হ্যাভ দ্য লিমিটেড দ্যাট আই হ্যাভ সিন। কলকাতা শহরে লিমিটেড কথাটা না, লিমিটেড বিকজ কলকাতা শহরে অনেক সাংবাদিকরা আছেন যাদের অনেককেই তুমি খুব ভালো করে চেনো, তারা দিদিকে আরও অনেক কাছ থেকে অনেক ক্লোজলি এবং অনেক লম্বা স্প্যান ধরে দেখেছেন। প্লাস আমার ক্ষেত্রেও এটাও নয় যে আমি সবসময় ওনার সঙ্গেই সবসময় থাকতাম, বিকজ আমার একটা মেজর পার্ট আমাকে অফিসে থাকতে হতো, আমার রেসপন্সিবিলিটি ওয়াজ সাচ দ্যাট আমাকে ডেস্কেরও অনেক কাজকর্ম করতে হতো। দ্যাট লিমিটেড বাট আই হ্যাভ সিন দ্যাট আমার দেখা মানে নেটিভ ইন্টেলিজেন্স কম্পোনেন্ট এই লেভেলে, সাচ হাই লেভেল অফ নেটিভ ইন্টেলিজেন্স কম্পোনেন্টের কোনো পলিটিশিয়ান আমি দেখিনি। দিস ইজ ওয়ান, ভেরি শার্প। অ্যান্ড আরেকটা হচ্ছে এরকম হিউম্যান,
মানে হার হিউম্যান কোশেন্ট ইজ সো হাই সামওয়ান ইন ডিস্ট্রেস, তার ক্ষেত্রে উনি যেভাবে ঝাঁপিয়ে পড়েন, অ্যান্ড শি হ্যাজ সাচ এ বিগ হার্ট, ইউনো। আমরা আমাদের চারধারে আমরা যে মিলিউতে থাকি, আমরা যাদেরকে দেখি, মানে শি হ্যাজ এ বিগ হার্ট, শি ক্যান অ্যাকোমোডেট এনিবডি অ্যান্ড এভরিবডি, ইউনো, অ্যান্ড হার হিউম্যান কোশেন্ট, মানুষের বিপদে যেভাবে উনি পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। সো দিজ আর থিংস দ্যাট হ্যাজ, মানে আমি দূর থেকে দেখে আমার ইট হ্যাজ অলওয়েজ ফ্যাসিনেটেড। অভিষেককে তো আমি অতটা ভালো করে আমি আই হ্যাভ হ্যাড ইন্টারাকশনস উইথ হিম অ্যাজ এ জার্নালিস্ট, বাট অতটা ইন্টারাকশনের সুযোগ আমার হয়নি, সেই কারণে আমি অতটা বলতেও পারবো না। ডু ইউ রিয়েলাইজ অ্যাজ আ পলিটিশিয়ান এবারে করাপশন ইজ এ মেজর ইস্যু, যেটা টিএমসির এগেনস্টে লোকে বলছে, এটা নিয়ে তোমার কি ধারণা? আমি তোমাকে বলছি যে মানে এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে যে মানে পলিটিক্স অ্যান্ড করাপশন, ইউনো, দে এক্সিস্ট সিন্স টাইমস ইমমেমোরিয়াল, ইউনো, মানে হিস্ট্রি থেকে, মানে ইউ উইল, মানে হাজার বছরের ইতিহাসে তুমি ওটা দেখবে। সো দের ইজ নাথিং নিউ ইন ইট। অ্যান্ড ইউনো, ছোটোবেলা থেকে আমার স্মৃতিতে যেটা বলে যে বোফোর্স, তখন তো আমি ছোট, আমি আনন্দবাজারই পড়তাম, তুমি যে কাগজ হ্যাজ গিভেন ইউ সো মাচ অফ ফেম অ্যান্ড নেম, ওই কাগজই পড়তাম। তো চিরকাল আমি দেখেছি যে ইলেকশনসের আগে করাপশন এটা হয় না। এক্ষেত্রেও সেটা হচ্ছে যে দ্যার ইজ এ ন্যারেটিভ অ্যাঙ্গেল টু ইট, ইউনো, মানে ধরো পশ্চিমবঙ্গে করাপশন নিয়ে আমি দেখি যে খবরের কাগজগুলোতে ফ্রন্ট পেজ বড় লাখ টাকার যে বিজ্ঞাপন দেয়, সেই বিজ্ঞাপনগুলো কারা দিচ্ছে, তাদের ট্র্যাক রেকর্ডটা কি, ইউনো, দ্য থিং ইজ, মানে যে কোনো জিনিস বলার আগে তারা কি বলছে, তাদের জামানায় সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছে না করেছে, সো পিপল না সামহাও, আমি এটা দেখছি যে এই গ্রামে গঞ্জেও যাই না, সাধারণ মানুষের সঙ্গেও কথা বলি, লোকে না সামহাও বোঝে এই যে করাপশন করে এসে, এই ধরো অমিত শাহ বলো, নরেন্দ্র মোদী বলো, করাপশন, আরে অজিত পাওয়ার সম্বন্ধে আমাদের প্রাইম মিনিস্টার কি বলেছিলেন, দেন হি বিকেম পার্ট অফ দ্য বিজেপিস থিং। তুমি হেমন্ত বিশ্ব শর্মা বলো, আমাদের দেশের ইন টার্মস অফ করাপশনের টপ 20 জনের যদি তুমি একটা লিস্ট করো, ইউ উইল সি দ্যাট অল অফ দেম বিলং টু আদার পার্টিস অ্যান্ড দে গট ফাইনালি রিহ্যাবিলিটেটেড ইন দ্য বিজেপি। সো ইউনো, মানে আর সেই পার্টিটা এসে পশ্চিমবঙ্গে করাপশনের কাহিনী শোনায়। সো ইউনো, পিপল আর নট টেকিং ইট ভেরি ক্লিয়ার। এটা মাঝে এখন ব্যাপারটা হচ্ছে যে মিডিয়াতে একটা ন্যারেটিভ ক্রিয়েট করার বিজেপি একটা চেষ্টা করে, এবং তার জন্য দে স্ট্রাইক সেভারাল ডিলস অ্যান্ড অল দ্যাট, উইচ ইউ নো, অ্যান্ড আমিও আগে শুনেছি, এখন অনেক বেটার বুঝি। তাতে মানে ওই ন্যারেটিভগুলো সেট করে, সে অনুযায়ী খবরের কাগজে স্টোরি হয়, বাট লোকে কি বিশ্বাস করে? পিপল ডোন্ট। এবং আমি তোমাকে এটা বলছিলাম, দিস এ ফ্যাক্ট। এবং এটা এতটা দুঃখজনক যে আমরা কোনো খবরের, এই যে ধরো দুনিয়ার করাপশন, যে তৃণমূলের বিভিন্ন নেতার বাড়িতে ইডি যাচ্ছে, ইডি কি পাচ্ছে, ইডি তারপর কি করছে, ইডি অ্যাজ এন এজেন্সি হোয়াট হ্যাজ বিন দেয়ার পারফরমেন্স, ওদের কনভিকশন রেটটা কি, তো এটা তো কোনোদিনও এস্টাবলিশড হলো না। সো যে মানুষের, দেখো, মানে হিয়ার দ্যাট ফেমাস থিং, ইউ ক্যান ফুল সাম অফ দ্য পিপল, ইউনো, বারবার, ইউনো, ওরা এসে এই যে বলে যাচ্ছে ইলেকশন হলেই ওই যে সেন্ট্রাল এজেন্সিসরা আসছে, ওরা রেড করছে, ওরা এই করছে, মানে লোকে কি এত বোকা পশ্চিমবঙ্গে? মানে এমনিতেও, মানে আমি শুনেছি বিজেপি নেতারা মাঝে বলেন, নিয়ে বাঙালি লোককে আপনি আপকো বহুত ইন্টেলেকচুয়াল সমঝতে हैं, তো মানে ওদের বাঙালিদের উপর রাগ, ইউনো, বাঙালি একটা আধুনিক জাতি, ইউনো, অ্যান্ড মেধাবী, ইউনো, দ্যাট ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এবং বাঙালিদের একটা ডিসরিগার্ডও আছে টুয়ার্ডস পিপল ফ্রম ইউনো অন্যান্য স্টেটস, ইন টার্মস অফ আমরা একটু ককি হয়ে যাই মাঝে, সেখানে ওনারা আমাদের উপর, ওদের খুব রাগ, কিন্তু ওনারা এসে যে ন্যারেটিভগুলো ছড়ান, বাংলার আদারওয়াইজ পারসেপ্টিভ, ইউনো। সো আমার মনে হয় না যে এগুলো ইট ডাজন্ট কাট। আজকের ডেটে যাও, দ্য ইস্যু ইজ দ্য ম্যানার ইন উইচ দে আর হোল্ডিং দিস ইলেকশন। এই ইলেকশনটা মানে অঘোষিত রাষ্ট্রপতি শাসন, ব্যাপারটা খুব গালভরা শোনালেও অল দ্য বক্সেস আর টিকড, যে মানে অঘোষিত রাষ্ট্রপতি শাসনের মধ্যে নির্বাচন হচ্ছে, অঘোষিত রাষ্ট্রপতি শাসনের মধ্যে নির্বাচন হচ্ছে, অল দ্য এজেন্সি, তুমি ভাবো না, সিম্পল বাইকে করে তুমি ঘুরতে পারবে না, তোমার
বাড়িতে আত্মীয় স্বজন এলে থাকতে পারবে না। ইউ অলসো নো আমার যারা টিপলার ফ্রেন্ডস তারা অত্যন্ত বিজেপির ওপর মানে দিনের শেষে কিছু যারা একটু টিপলে ইন্টারেস্টেড তারাও অত্যন্ত বিরক্ত। এখন তো তুমি মিমসগুলো দেখেছো তো, যে আমি ইলেকশনের আগের দিন আমি ওয়াশরুম যেতে পারবো কিনা তার জন্য কোনো গাইডলাইন বেরোবে কিনা, আমি নিঃশ্বাস নিতে পারবো কিনা তার জন্য গাইডলাইন বেরোবে কিনা, আমি ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চের মধ্যে গ্যাপটা কী হবে, এগুলোও যদি মানে দিজ আর অল সাইন্স অফ ডেসপারেশন। আমি তোমায় বলতে পারি যে তুমি যদি দেখো এই যে মানে আজকে একটা খুব সুন্দর কার্টুন দেখছিলাম যে জ্ঞানেশ কুমার ইজ হ্যাভিং স্লিপলেস নাইটস বিকজ হোয়াট উইল হ্যাপেন টু হিম আফটার, ওকে তো ম্যান্ডেট দিয়েছে যে যাই করো তুমি ফোন দিয়ে এঁটে তুমি এই ইলেকশনটা জেতাও। উনি তো জেতাতে পারবেন না, না জেতানোর পরে ওনার অবস্থাটা কি হবে সেটা কিছু লোক ফোরকাস্ট করছে এবং সেটা ভেবে আমার খুব হাসির উদ্রেক হচ্ছে। আচ্ছা, আমরা অলরেডি সিগন্যালস আসছে, কিন্তু এমন আড্ডা জমেছে যে তোমাকে ছাড়তে পারছি না, ছেড়ে দাও। একটা জিনিস জিজ্ঞেস করি যে আমার মনে হয় যে তৃণমূলের পলিটিশিয়ানদের মধ্যে যদি কোনো ইয়ো টেস্ট করা হয়, যেটাতে যুবরাজ সিং একবার ফেল করেছিল, তুমি পাস করবেই, কিন্তু তোমারও 29 এপ্রিল বলছো তোমার প্রথম মানে 4th মের আগে, 28 এপ্রিল রাত্রিরে হাউ অ্যাবাউট অ্যালজোলাম 0.25? এখন বিশেষ করো আবার তুমি 28-তে নিয়ে যাচ্ছ। 28 তো 29 এর আগে তো 28 বললে। হ্যাঁ, 29-এর আগে 20। এখন সেদিন রাত্রে আমি অ্যালজোলাম 0.5 খাবো না জোল ফ্রেশ 10 খাবো, এটা নিয়ে আমি ভাবিনি। অ্যান্ড ইউনো মানে রাত না ঘুমিয়েও মানে যদি ঘুম অনেকটাই কমে গেছে, এই যে আমি এই ব্যান্ড দেখে কিন্তু ফ্রেশ লাগছে। সেটা দ্য স্টুডিও লাইটস অ্যান্ড ইউর অ্যাফেকশন টুয়ার্ডস মি, ইউনো, সেটা তোমার অ্যাফেকশন অ্যান্ড স্টুডিও লাইটস। অ্যান্ড আজকে তোমার এখানে আসবো, তুমি এত সুপুরুষ একজন ইন্টারভিউয়ার, আমার থেকে এত বড়, সবাই বলবে যে আমি তোমাকে কেন গৌতম দা বলছি, ইউ লুক 10 years younger than me, তাই দাড়িটা কেটে এসছি আর কি। এইসব কথাতেই তুমি আরো বেশি একে কথা appeal, but I must say যে you have arrived as a politician. The journalist is dead, the politician has arrived. মানে আমি এটাও তোমাকে বললাম যে লাস্ট তোমাকে তো কারেক্ট করার সাধ্য আমার নেই। আমি যদি তোমার জায়গায় থাকতাম I wouldn't have passed any judgment, because 33-34 days is too short a period যাতে একজনকে এলিভেট করা, একজন মানে যে এটা তো হয়তো সাময়িক এখনকার মতো, হ্যাঁ মানে কালকের কাগজের জন্য। আচ্ছা, তোমার কালকে ফাইন ইন দ্য লং রান এভরিবডি লং রান এভরিবডি ইজ ডেড। তো ঠিক আছে, তুমি একদিনের জন্য তুমি এটা বলছো তোমার মনে হচ্ছে, আমি এটা শুনে নিলাম। আই হ্যাভ নাথিং টু কমেন্ট অন দিস। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার। আবার আমাদের দেখা হবে, আমি শিওর। থ্যাংক ইউ গৌতম দা, থ্যাংক ইউ।